আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনির ওপর হামলা মানেই সরাসরি যুদ্ধ, ইরানের হুঁশিয়ারি। ইরানের বিক্ষোভে হাজারো মানুষকে হত্যা করেছে কারা? ইরান ইসরায়েল সংঘাতে কোন অবস্থানে চীন ও রাশিয়া? ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব, সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। বড় যুদ্ধের দিকে যাচ্ছে ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে বর্তমানে সবচেয়ে উত্তপ্ত বিষয়টি হল মধ্যপ্রাচ্যের সংকট, আর এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যকার ক্রমশ বাড়তে থাকা উত্তেজনা, যা এখন এক ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে যখন খামেনির ওপর হামলার বিষয়টি সামনে আসে, তখন এটি আর কেবল সাধারণ সামরিক ধমক বা হুমকির পর্যায়ে থাকে না, বরং এটি সরাসরি অস্তিত্ব রক্ষার প্রশ্নে পরিণত হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার প্রতীক এবং সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু। তাই তার ওপর যে কোনো ধরনের হামলা বা তাকে লক্ষ্যবস্তু করার অর্থ হল ইরানের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় কাঠামোর ওপর সরাসরি আঘাত হানা, যা তেহরান কোনোভাবেই বরদাস্ত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি ইসরায়েল বা তাদের মিত্রশক্তি খামেনির ওপর কোনো ধরনের হামলার দুঃসাহস দেখায়, তবে সেটি আর সীমিত বা প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সেটি রূপ নেবে এক সর্বাত্মক এবং সরাসরি যুদ্ধে, যেখানে কোনো নিয়ম বা সীমানা মানা হবে না। সমরবিদ এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, খামেনির ওপর হামলাকে ইরান তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসাবে বিবেচনা করছে, কারণ কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের পর ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, খামেনির ক্ষেত্রে সেই প্রতিক্রিয়া হবে বহুগুণ বেশি তীব্র এবং ধ্বংসাত্মক। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে এক কঠোর বার্তা দেওয়ার প্রচেষ্টা, যাতে তারা বুঝতে পারে যে এই ধরনের কোনো পদক্ষেপ নিলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে এবং সেই আগুনের আঁচ ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত পৌঁছাবে। ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি, তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন বহরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, যা ইঙ্গিত দেয় যে তেহরান মুখের কথার চেয়ে সামরিক প্রস্তুতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতির এই জটিল সমীকরণের মাঝেই একটি অত্যন্ত স্পর্শকাতর এবং রহস্যজনক প্রশ্ন বারবার সামনে আসছে, আর তা হল ইরানের বিক্ষোভে হাজারো মানুষকে হত্যা করেছে কারা। এই প্রশ্নটি যতটা সহজ মনে হচ্ছে, এর উত্তর ঠিক ততটাই জটিল এবং ধোঁয়াশাপূর্ণ, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইরানে যে বিশাল সব বিক্ষোভ হয়েছে, বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি বা হিজাব ইস্যুতে যে আন্দোলনগুলো দানা বেঁধেছিল, সেখানে প্রাণহানির সংখ্যা নিয়ে সরকার এবং বিরোধীদের তথ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিভিন্ন পশ্চিমা সংবাদমাধ্যম দাবি করে আসছে যে ইরানের নিরাপত্তা বাহিনী বা আধা সামরিক বাহিনীগুলো বিক্ষোভ দমানোর জন্য অতিরিক্ত বল প্রয়োগ করেছে, যার ফলে হাজার হাজার সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটেছে। তাদের মতে রাস্তায় নেমে আসা সাধারণ মানুষ, ছাত্র এবং নারীদের ওপর গুলি চালানো হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। অন্যদিকে ইরানের সরকারি ভাষ্য এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছে যে এই বিক্ষোভগুলোর আড়ালে বিদেশি গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় ছিল, যারা পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে, যাতে সরকারের ওপর দায় চাপানো যায় এবং দেশকে অস্থিতিশীল করা যায়। তেহরানের অভিযোগের তীর বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কিছু আঞ্চলিক প্রতিবেশীর দিকে, যারা ইরানের ভেতরে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার পরিস্থিতি তৈরি করতে চায়। এই পরস্পর বিরোধী তথ্যের কারণে প্রকৃত সত্য উদ্ঘাটন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, কারণ স্বাধীন তদন্তকারী সংস্থাগুলোর ইরানে প্রবেশের সুযোগ খুবই সীমিত,
তবে বিশ্লেষকরা বলছেন এই হত্যাকাণ্ডের পেছনে যারাই থাকুক না কেন এর ফলে ইরানের সমাজের ভেতরে এক গভীর ক্ষত তৈরি হয়েছে এবং সরকারের প্রতি জনগণের একটি অংশের ক্ষোভ বেড়েছে, যা বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জাতীয় ঐক্যের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ইরান এবং ইসরায়েলের এই সংঘাত যখন চরমে, তখন সবার নজর এখন বিশ্বের দুই পরাশক্তি চীন এবং রাশিয়ার দিকে। কারণ এই দুই দেশের অবস্থান পুরো যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা হয়তো ভাবছেন, মধ্যপ্রাচ্যের এই মারামারিতে চীন বা রাশিয়া কেন নাক গলাবে, বা তাদের স্বার্থই বা কী? আসলে বর্তমান বিশ্ব রাজনীতিতে কোনো সংঘাতই আর স্থানীয় থাকে না, সবকিছুই গ্লোবাল পাওয়ার গেমের অংশ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া এবং চীন উভয় দেশই বর্তমানে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং একটি মাল্টিপোলার বা বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে ইরান তাদের অন্যতম কৌশলগত মিত্র। রাশিয়ার কথা যদি ধরি, ইউক্রেন যুদ্ধের কারণে মস্কো এখন ইরানের ওপর সামরিকভাবে বেশ নির্ভরশীল হয়ে পড়েছে, বিশেষ করে ইরানি ড্রোন এবং মিসাইল টেকনোলজির ক্ষেত্রে। তাই ইরান যদি ইসরায়েল বা আমেরিকার সাথে বড় কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পরাজিত হয়, তবে সেটি রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত পরাজয় হবে। অন্যদিকে চীনের বিষয়টি একটু ভিন্ন। চীন হল ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক করিডর। বেইলিং কখনোই চাইবে না যে মধ্যপ্রাচ্যে এমন কোনো অস্থিরতা তৈরি হোক যা তাদের জ্বালানি সরবরাহকে বিঘ্নিত করে বা তাদের বিনিয়োগকে ঝুঁকিতে ফেলে। তবে মজার ব্যাপার হল, চীন এবং রাশিয়া কেউই সরাসরি ইরানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না, বরং তারা কূটনৈতিক বর্ম হিসেবে কাজ করবে। জাতিসংঘে ভেটো দেওয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাশ কাটাতে সহায়তা করা এবং পর্দার আড়ালে সামরিক গোয়েন্দা তথ্য এবং উন্নত অস্ত্র সরবরাহ করার মাধ্যমেই তারা ইরানের পাশে থাকবে। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়া এখানে ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য বজায় রাখার নীতিতে চলছে। তারা একদিকে যেমন ইরানের পতন চায় না, তেমনি ইসরায়েলের সাথেও তাদের সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে চায় না। বিশেষ করে রাশিয়ার সাথে ইসরায়েলের একটি পুরনো বোঝাপড়া রয়েছে। কিন্তু পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আমেরিকা সরাসরি হামলায় অংশ নেয়, তখন হয়তো মস্কো এবং বেইজিং আর নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবে না। সংবাদ শিরোনামে আপনারা শুনেছেন ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব এবং সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি। এই বিষয়টি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি আগামী নির্বাচনে আবারও ক্ষমতায় আসার দৌড়ে আছেন, তিনি প্রায়শই ইরান প্রসঙ্গে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করে থাকেন এবং তার সেই বিখ্যাত ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কথা মনে করিয়ে দেন। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি ক্ষমতায় থাকলে বা বর্তমান প্রশাসনের উচিত ইরানের ওপর আরও কঠোর হওয়া, এমনকি সামরিক পদক্ষেপের কথাও তার কথায় পরোক্ষভাবে উঠে আসে। কিন্তু ইরানও এখন আর আগের মতো রক্ষণাত্মক অবস্থানে নেই। ট্রাম্পের বা মার্কিন প্রশাসনের যে কোনো উস্কানোমূলক মন্তব্যের জবাবে তেহরান পাল্টা সর্বাত্মক যুদ্ধের বা অল আউট ওয়ারের হুঁশিয়ারি দিচ্ছে। ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সামরিক কমান্ডাররা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তাদের উপর যদি কোনো আঘাত আসে, তবে তারা আর কোনো আলোচনা বা কূটনীতির পথে হাঁটবে না, বরং তাদের জবাব হবে চূড়ান্ত এবং ধ্বংসাত্মক। সর্বাত্মক যুদ্ধ বলতে ইরান বোঝাচ্ছে এমন এক পরিস্থিতি যেখানে তারা তাদের হাতের সব কার্ড ব্যবহার করবে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহ আটকে দেওয়া, হিজবুল্লাহ, হুথি এবং ইরাকি মিলিশিয়াদের মতো তাদের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোকে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির ওপর একযোগে হামলার নির্দেশ দেওয়া। ইরানের এই কঠোর অবস্থানের পেছনে একটি বড় কারণ হল তাদের হাতে থাকা উন্নত মিসাইল প্রযুক্তি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা, যা তাদের আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। তেহরান মনে করে আমেরিকার সাথে আপোষ করে কোনো লাভ নেই, কারণ অতীতে পরমাণু চুক্তি বা জেসিপিওএ থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া তাদের শিখিয়েছে যে পশ্চিমাদের বিশ্বাস করা কঠিন। তাই ট্রাম্প বা অন্য কোনো মার্কিন নেতা যখনই হুমকির সুরে কথা বলেন, ইরান তখন দ্বিগুণ তেজে পাল্টা হুমকি দেয়, যা এই অঞ্চলের উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে তোলে। এই বাগযুদ্ধ বা ওয়ার অফ ওয়ার্ডস কি শেষ পর্যন্ত আসল যুদ্ধের ময়দানে গড়াবে?
অনেক বিশ্লেষক মনে করেন ইরান এবং আমেরিকা উভয়ই জানে যে সরাসরি যুদ্ধ কারোর জন্যই শুভ হবে না, কিন্তু রাজনৈতিক রেটরিক বা বাগাড়ম্বরের কারণে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ইসরায়েল কি আসলেই একটি বড় যুদ্ধের দিকে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি, সামরিক প্রস্তুতি এবং মাঠ পর্যায়ের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে উত্তরটি হ্যাঁ হওয়ার সম্ভাবনাই বেশি। গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে এটি ধীরে ধীরে একটি আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিতে পারে, এবং এখন ঠিক সেটাই ঘটতে দেখা যাচ্ছে। ইসরায়েল এখন আর কেবল হামাসের সাথে লড়ছে না, বরং তাদের লড়তে হচ্ছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং সিরিয়া ও ইরাকের বিভিন্ন গোষ্ঠীর সাথে, যাদের সবাই ইরানের মদতপুষ্ট। ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ তাদের রিজার্ভ বা সংরক্ষিত সেনাদের বড় অংশকে তলব করেছে এবং উত্তর সীমান্তে ব্যাপক সমরাস্ত্র মোতায়েন করেছে, যা ইঙ্গিত দেয় যে তারা লেবাননে বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা বারবার বলছে যে তারা তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে শত্রুদের নির্মূল করবে, এবং এর জন্য যদি একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে হয় তবে তারা প্রস্তুত। কিন্তু একটি বড় যুদ্ধ মানে ইসরায়েলের অর্থনীতির ওপর বিশাল চাপ, জানমালের ক্ষতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কূটনৈতিক চাপ। তবুও মনে হচ্ছে ইসরায়েল এখন ডু অর ডাই বা করো অথবা মরো নীতিতে বিশ্বাসী, কারণ তারা মনে করে তাদের অস্তিত্ব এখন হুমকির মুখে। অন্যদিকে ইসরায়েলের এই আগ্রাসী মনোভাব তাদের প্রতিবেশীদেরও যুদ্ধের দিকে টেনে আনছে। মিশর এবং জর্ডান যদিও শান্তি চুক্তিতে আছে, কিন্তু তাদের সীমান্তে অস্থিরতা এবং অভ্যন্তরীণ জনরোষ তাদেরও বিপাকে ফেলছে। সমর বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল যদি ইরান বা লেবাননে বড় কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে যে যুদ্ধ শুরু হবে তা 1948 বা 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে, কারণ এখন উভয় পক্ষের হাতেই রয়েছে আধুনিক এবং ধ্বংসাত্মক সব মারণাস্ত্র। সাধারণ ইসরায়েলি নাগরিকদের মধ্যেও এখন যুদ্ধের দামামা এবং অনিশ্চয়তা কাজ করছে। অনেকেই মনে করছেন যে দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে গেছে এবং এখন কেবল অস্ত্রের ভাষাই একমাত্র পথ। এই যখন পরিস্থিতি, তখন বিশ্ব নেতারা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা আশা করি শুভবুদ্ধির উদয় হবে, কিন্তু বাস্তবতা বলছে ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধের দিকেই দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।